ইতিহাসের পাতায় আমরা প্রায় এমন সব মানুষের গল্প পড়ি যারা তলোয়ার হাতে দেশ জয় করেছেন কিংবা রাজনীতির মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন। কিন্তু ইতিহাস কি তাদের কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে বলে, যারা কোনো রক্তপাত না ঘটিয়ে, কোনো প্রচারের আলোয় না এসে নিঃশব্দে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়ে গেছেন? আজ আমাদের আলোচনার কেন্দ্রে এমন এক ব্যক্তিত্ব, যার নাম হয়তো আপনার পাঠ্য বইয়ে ছিল না, যার ছবি হয়তো কোনো বড় হোর্ডিংয়ে আপনি দেখেননি, কিন্তু আপনার ঘরের ঔষধের বক্সে তার অবদান 24 ঘন্টা উপস্থিত। আজ আমরা জানবো ডক্টর দিলীপ মহলানবিশের কথা, তার আবিষ্কৃত একটি সাধারণ ফর্মুলা যাকে আমরা ওআরএস বলে জানি, তা আজ পর্যন্ত বিশ্বে প্রায় 6 কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। কিন্তু কেন এই মহান চিকিৎসকের নাম আমাদের কাছে আজও অনেকটা অচেনা? কেন তিনি তার জীবনের শ্রেষ্ঠ আবিষ্কারের পেটেন্ট করালেন না? কেনই বা কয়েক হাজার কোটি টাকার মালিক হওয়ার সুযোগ পায়ে ঠেলে তিনি বেছে নিয়েছিলেন এক সাদামাটা জীবন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফিরে দেখব এক অসামান্য মেধাবী বাঙালি চিকিৎসকের লড়াই, তার আদর্শ এবং তার সেই নিঃস্বার্থ ত্যাগের ইতিহাসকে, যা আমাদের মনে করিয়ে দেয় আসল হিরোরা প্রচারের আলোয় নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 12ই নভেম্বর 1934 অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন দিলীপ। তখন ব্রিটিশ শাসনকাল। বাংলার গ্রামীণ জনপদ তখন দরিদ্র আর অপুষ্টির সাথে লড়াই করছে। ছোট থেকেই দিলীপ ছিলেন শান্ত কিন্তু অসম্ভব মেধাবী। তার মেধার পরিচয় পাওয়া যায় যখন তিনি 1945-46 সালের উত্তাল সময়ে কলকাতায় পড়াশোনা শুরু করেন। দেশভাগ তার জীবনে এক বড় পরিবর্তন এনে দিয়েছিল। কিশোরগঞ্জের শিকড় ছিঁড়ে যাওয়া সেই কিশোর হয়তো তখনই অনুভব করেছিলেন যে মানুষের সেবাই জীবনের শ্রেষ্ঠ ধর্ম। 1958 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে অত্যন্ত সম্মানের সাথে ডাক্তারি পাশ করেন তিনি। দিলীপ মহলানবিশ শুধু একজন সাধারণ ডাক্তার হওয়ার জন্য জন্মাননি, তার মধ্যে ছিল গবেষণার তীব্র নেশা, আর সেই নেশাই তাকে নিয়ে গেল সুদূর লন্ডনে। সেখানে তিনি কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেন্সে কাজ শুরু করেন একজন পেডিয়াট্রিক বা শিশু বিশেষজ্ঞ হিসেবে। তার নাম দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর তিনি আমেরিকায় যান এবং জন হপকিন্স ইউনিভার্সিটি ফেলো হিসেবে যোগ দেন। 70-এর দশকে বিদেশে থাকা একজন ডাক্তারের কাছে বিলাসিতার সব সুযোগ ছিল, কিন্তু দিলীপের রক্তে ছিল বাঙালির টান। নিজের দেশের শিশুদের মৃত্যুর মিছিল তাকে অস্থির করে তুলত। তাই বিদেশের সব হাতছানি অগ্রাহ্য করে তিনি কলকাতায় ফিরে আসেন জন হপকিন্স ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চের হয়ে কাজ করতে। 60 এবং 70-এর দশকে ডায়রিয়া বা কলেরিয়া ছিল এক বিভীষিকা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি ছিল যমের সমান। সেই সময় চিকিৎসা বিজ্ঞান মানত যে কলেরা হলে শরীর থেকে যে জল ও লবণ বেরিয়ে যাচ্ছে তা ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায় হলো শিরার মাধ্যমে স্যালাইন বা ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া। কিন্তু ডক্টর দিলীপ লক্ষ্য করলেন এই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। একটি শিশুকে স্যালাইন দিতে হলে হসপিটালের বেড লাগবে, দক্ষ নার্স লাগবে এবং 1000 লিটার বিশুদ্ধ স্যালাইনের বোতল লাগবে। ভারতের মতো উন্নয়নশীল দেশের গ্রামেগঞ্জে যেখানে হসপিটালই নেই, সেখানে এই পদ্ধতিতে মানুষের প্রাণ বাঁচানো প্রায় অসম্ভব ছিল। ঠিক এই সময়েই সায়েন্সের ল্যাবরেটরিতে একটি থিওরি নিয়ে চর্চা চলছিল যে নুন ও চিনির সঠিক উপাদান যদি জলে মিশিয়ে মুখে খাওয়ানো যায় তবে তা অন্ত্রের মাধ্যমে সরাসরি রক্তে জল শোষণ করতে সাহায্য করবে। কিন্তু তৎকালীন মেডিকেল এস্টাবলিশমেন্ট এই ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। বড় বড় ডাক্তাররা মনে করতেন মুখে জল দিয়ে কলেরার মতো রোগ সারানো স্রেফ হাস্যকর। কিন্তু ডক্টর দিলীপ এই থিওরি নিয়ে কাজ শুরু করেছিলেন। তিনি জানতেন কোনো একদিন এই সহজ সমাধানই হবে বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র। 1971 সাল ভারতের ইতিহাসে এক গৌরবময় কিন্তু ভয়াবহ বছর। ভারতের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আশ্রয় নিচ্ছেন। বনগাঁর কাছে সহযোগিতা নামক এক শরণার্থী শিবিরের ছবিটা আজ কল্পনা করাও কঠিন। 3 লক্ষ মানুষ গাদাগাদি করে বাস করছেন। চারিদিকে শুধু কাদা, দুর্গন্ধ আর বৃষ্টির জল।
তার উপর শুরু হলো কলেরার মতো মহামারী। ডক্টর দিলীপ যখন সেখানে পৌঁছলেন, তিনি দেখলেন ক্যাম্পে 3000-এর বেশি রোগী, কিন্তু স্যালাইনের বোতল আছে মাত্র কয়েকশো। ডাক্তাররা অসহায় হয়ে রোগীদের মরতে দেখছেন। শিশুদের কান্না আর মায়েদের হাহাকার, বনগার বাতাস ভারী হয়ে উঠত। স্ট্রেচারে শুয়ে থাকা রোগীদের শরীর নীল হয়ে যেত জলশূন্যতায়। ঠিক এই এমার্জেন্সি পরিস্থিতিতে ডক্টর দিলীপ এবং তার সেই তথাকথিত হাতে কলমে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন নিয়ম মেনে স্যালাইনের অপেক্ষা করলে কয়েকদিনের মধ্যেই গোটা শিবির শ্মশানে পরিণত হবে। তিনি তার টিমের সাথে কথা বললেন এবং বালতি বালতি জল নিয়ে তাতে নুন, চিনির নির্দিষ্ট অনুপাত মেশাতে শুরু করলেন। তার সাথে ছিলেন তার স্ত্রী ডক্টর জয়ন্তী মহলানবিশ এবং আরও কয়েকজন ডক্টর। তারা প্রতিটি মরণাপন্ন রোগীর শিয়রে গিয়ে মগ দিয়ে সেই জল খাওয়াতে শুরু করলেন। মেডিকেল সায়েন্সের প্রথাগত নিয়মের বিরুদ্ধে গিয়ে এটি ছিল এক সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফলাফল যা এলো তা দেখে ডক্টর দিলীপ নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। যে শিশুরা নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল, তারা কয়েক ঘন্টার মধ্যেই উঠে বসতে শুরু করলো। ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের তিনি শিখিয়ে দিলেন কিভাবে বাড়ির তৈরি এই ম্যাজিক জল তৈরি করতে হয়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কলেরার মৃত্যুহার 30% থেকে নেমে এলো মাত্র 3%। এটা কোনো ল্যাবরেটরির পেপার নয়, এটা ছিল বাস্তবের মাটিতে জয়গান। ওআরএস কোনো বড় কোম্পানির ফর্মুলা নয়, এটি ছিল বনগাঁর কাদামাখা শরণার্থী শিবিরে জন্ম নেওয়া এক জীবনদায়ী মারণাস্ত্র। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই সাফল্যের পরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই পদ্ধতিকে স্বীকৃতি দিতে চায়নি। কারণ ততদিনে স্যালাইন তৈরির বড় বড় কোম্পানিগুলো তাদের ব্যবসা হারানোর ভয়ে লবিং শুরু করেছিল। ডক্টর দিলীপকে অনেক ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হয়েছিল, কিন্তু তিনি দমে যাননি। 1973 সালে তিনি বিখ্যাত দ্য ল্যান্সেট জার্নালে তার এই কাজের কথা প্রকাশ করেন। তার সেই পেপারটি ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মোড় ঘুরিয়ে দেওয়া এক দলিল। আমরা প্রায় শুনি যে বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের পেটেন্ট নিয়ে কোটি কোটি টাকা আয় করেন। ডক্টর দিলীপের ফর্মুলা ছিল অত্যন্ত সাধারণ, নুন, চিনি আর সোডার অনুপাত। তিনি যদি চাইতেন তবে এর উপর সত্য বা পেটেন্ট নিতে পারতেন, আর সেই পেটেন্ট নিলে আজ তার বাড়ির গ্যারেজে হয়তো দামি সব সুপার কার থাকতো। কিন্তু ডক্টর দিলীপ ছিলেন অন্য ধাতের গড়া মানুষ। তিনি জানতেন পেটেন্ট নেওয়ার মানেই হলো এই জীবনদায়ী ওষুধের দাম বেড়ে যাওয়া। তিনি চাইতেন সারা বিশ্বের প্রতিটি কোণে থাকা হতদরিদ্র বাবা মা যেন তাদের সন্তানের প্রাণ বাঁচাতে পারে মাত্র কয়েক পয়সায়। তিনি বলতেন, আমি যদি পেটেন্ট নিই তবে এটি গরিবের আয়ত্তের বাইরে চলে যাবে। চিকিৎসাবিদ্যা মানুষের বেঁচে থাকার জন্য, ব্যবসার জন্য নয়। বন্ধুরা ভাবুন একবার, আজ যখন বড় বড় ঔষধ কোম্পানি সাধারণ একটা পেনকিলার বা ভিটামিন নিয়ে ব্যবসা করে, তখন এই বাঙালি ডাক্তার 6 কোটি মানুষের প্রাণ বাঁচানো আবিষ্কার বিলিয়ে দিয়েছিলেন একদম বিনামূল্যে। তিনি চেয়েছিলেন প্রচারহীন এক জীবন কাটাতে। তার এই নিঃস্বার্থ ত্যাগের ফলেই আজ ওআরএস বিশ্বের প্রতিটি ঘরে পাওয়া যায়। ডক্টর দিলীপের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সাদাসিধে। তার স্ত্রী ডক্টর জয়ন্তী মহলানবিশ, তিনি ছিলেন তার জীবনের অন্যতম বড় স্তম্ভ। 1971-এর সেই ক্যাম্পে জয়ন্তীও রাত দিন এক করে ডক্টর দিলীপের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলেন। কলকাতায় ফিরে এসে তারা সল্টলেকের এক সাধারণ ফ্ল্যাটে থাকতেন। খুব কম লোকই জানতো যে তাদের পাশের বাড়িতে থাকা এই মানুষটি আসলে ওআরএস এর আবিষ্কর্তা। তিনি ছিলেন অসম্ভব বিনয়ী। 2002 সালে যখন তাকে পোলিন প্রাইজ, যা শিশুদের চিকিৎসার নোবেল সমান, দেওয়া হলো, তখনও তিনি খুব শান্তভাবে তা গ্রহণ করেছিলেন। তার প্রিয় সময় কাটতো গবেষণায় এবং শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করে। তিনি কলকাতার ইনস্টিটিউট ফর চাইল্ড হেলথ প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন। তার চরিত্রের একটি বিশেষ দিক ছিল তার দান ধ্যান। তিনি তার জীবনের জমানো সঞ্চয়ের একটি বড় অংশ, প্রায় 1 কোটি টাকা, দান করে দিয়েছিলেন শিশুদের চিকিৎসার গবেষণার জন্য। নিজের জন্য কিছুই রাখেননি এই মানুষটি। জীবনের শেষ দিকে ডক্টর দিলীপ কিছুটা উপেক্ষিতই ছিলেন। 2021-22 সালে যখন তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, তখন খুব কম সংবাদ মাধ্যম বা রাজনৈতিক ব্যক্তিত্ব তার খবর নিয়েছিলেন। 87 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে 2022 সালের 16ই অক্টোবর
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সাধারণ বেডেই চিকিৎসা নিতে চেয়েছিলেন। তার মৃত্যুর পরে যখন গোটা দেশ জানতে পারল যে ওআরএস এর আবিষ্কর্তা একজন বাঙালি ডাক্তার ছিলেন, তখন হয়তো অনেকেরই মনে অপরাধ বোধ কাজ করছিল। 2023 সালে ভারত সরকার তাকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেন। কিন্তু সত্য এটাই যে জীবিত অবস্থায় আমরা তাকে তার প্রাপ্য সম্মান দিতে পারিনি। যে মানুষটি 6 কোটিরও বেশি প্রাণ বাঁচিয়েছে, তাকে চিনে নিতে আমাদের 5 দশকেরও বেশি সময় লেগে গেল। এটি কি আমাদের সমাজের এবং আমাদের শিক্ষা ব্যবস্থার এক চরম ব্যর্থতা নয়? কেন ডক্টর দিলীপের নাম আমাদের পাঠ্য বইয়ে বিজ্ঞানের পাতায় স্বর্ণাক্ষরে লেখা নেই? কেন আমাদের পরবর্তী প্রজন্ম তার মতো আদর্শবান মানুষকে চিনবে না? ডক্টর দিলীপ মহলানবিশের এই জীবনগাথা আমাদের স্রেফ একটা চিকিৎসকের গল্প শোনায় না, এটি আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। যে মানুষটির একটি অসাধারণ ফর্মুলা আজ বিশ্বের প্রতিটি কোণে প্রাণের স্পন্দন যোগাচ্ছে, সেই মানুষটির নাম আমাদের পাঠ্য বই বা দৈনন্দিন আলোচনায় না থাকাটা কি আমাদের সমষ্টিগত ব্যর্থতা নয়? ইতিহাস হয়তো জয়ী রাজাদের কথা মনে রাখে, কিন্তু ডক্টর দিলীপের মতো শান্ত বিপ্লবীরা ইতিহাসের পাতায় নয়, বরং মানুষের ধমনীতে বেঁচে থাকে। তিনি চাইলে কয়েক হাজার কোটি টাকার মালিক হতে পারতেন এর পেটেন্ট নিয়ে, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন আপনার এবং আমার মুখে হাসি ফোটানোকে। আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই এক মগ নুন চিনির জল আজও কোটি কোটি মানুষের জীবন রক্ষা করছে। এই ভিডিওটি শেষ করার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন বা অনুশোচনা জেগে থাকে, তবে এই সত্যকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া এখন আপনার দায়িত্ব। প্রচার বিমুখ এই মহান নায়কের ত্যাগকে সম্মান জানানোর শ্রেষ্ঠ উপায় হলো তার আদর্শকে ছড়িয়ে দেওয়া। বন্ধুরা, এই আলোচনাটি শুধুই ভিডিওর মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের বৃহত্তর স্তরে নিয়ে যাওয়ার জন্য আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পঞ্চনামা উইথ ফ্যাক্ট চ্যানেল সে ভিডিও তৈরি করি না, আমরা চেষ্টা করি বিস্তৃত সত্যগুলোকে পুনর্জীবিত করতে। আপনি যদি মনে করেন এই ধরনের গবেষণাধর্মী এবং সত্যনিষ্ঠ কাজগুলো সমাজকে সচেতন করতে সাহায্য করে, তবে আমাদের এই অনুসন্ধানী পথ চলায় আপনি সামিল হতে পারেন। আপনার উপস্থিতি আমাদের আরো কঠিন সত্য সামনে আনার শক্তি যোগাবে। বন্ধুরা, যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রেখে যাচ্ছি। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় ঠিক কোথায় ভুল আছে, যার কারণে একজন 6 কোটি মানুষের প্রাণ বাঁচানো বিজ্ঞানীকে আমরা ভুলে গেছি? আমরা কি সত্যি গুণীর মর্যাদা দিতে জানি? আপনার গভীর এবং সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। আপনার প্রতিটি কমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা পড়ব। এবং সবশেষে আমাদের চারপাশে এমন আরো অনেক বিস্তৃত রত্ন ছড়িয়ে আছে যাদের কথা বিশ্ব আজও জানে না। পরবর্তী পর্বে আপনি কোন মহান ব্যক্তিত্বের অজানা জীবনযুদ্ধ বা কোনো অবহেলিত সত্য নিয়ে আমাদের গবেষণা দেখতে চান, সেই নামটি আমাদের জানান। আপনাদের পরামর্শই হবে আমাদের আগামী দিনের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।